তো আপনাদেরকে কি বললাম যে আমরা কমেন্ট গুলো সরানোর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মেথড স্ট্যাক করতে পারি, অথবা মেথডের নেম রিনেম করতে পারি, অথবা অ্যাসারশন ইন্ট্রোডিউস করতে পারি। ঠিক আছে, তো চলেন একটা করে এক্সাম্পল দেখি। ফার্স্ট এটা ধরেন এক্সট্রাক্ট মেথড। ঠিক আছে, এই যে দেখেন আমি একটা কোড লিখছি, ধরেন একটা কোড আছে এখানে। ঠিক আছে, তো সেই কোডে এইখানে মেইনলি কি কাজ করতেছে জানেন? এখানে মেইনলি করতেছে হচ্ছে আপনার একটা অ্যারে ছিল, আগেই ডিক্লেয়ার করা ছিল একটা অ্যারে। তো সেই অ্যারের সাইজটা জাস্ট বাড়াবো। ঠিক আছে, সেই অ্যারের সাইজটা আগে বাড়াবো। ধরেন অ্যারের সাইজ 5 দিছিলাম, সেটা এখন 10 করব। ঠিক আছে, 10 করে কি করব, যে যে ভ্যালু গুলা অ্যারে 5 মানে যেই মানে ফার্স্ট অ্যারেতে যেগুলো ছিল সেগুলো তো এখানে থাকবেই, প্লাস অ্যারেটার সাইজটা আমি জাস্ট বাড়াবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এখানে মেইন পারপাস ছিল। ঠিক আছে, গ্রো দা অ্যারে। তো এটার জন্য আমি কি করছিলাম, এটার জন্য হচ্ছে আপনাদের কি একটা কমেন্ট করছিলাম। কি কমেন্ট করছিলাম যে এই পার্ট এইটুকুর কাজ হচ্ছে আপনার অ্যারেটাকে গ্রো করা বা অ্যারের সাইজটা বাড়ানো। ঠিক আছে, বাট এইভাবে কমেন্ট করা আসলে জিনিসটা ওইভাবে ভালো দেখায় না। ঠিক আছে, বা কি এখানে এই কোডটা বোঝাও কিন্তু অনেক কষ্ট, ওই কোডটা বোঝাও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো এটা সলিউশন হিসেবে আমরা বেসিক্যালি কি করতে পারি, এটা সলিউশন হিসেবে আমরা করতে পারি। দেখেন এই যে আমার যে এটা ছিল, এই যে ফাংশনটা ছিল, ভয়েড মেথডটা ছিল, ভয়েড অ্যাড টু লিস্ট, এইটাই দেখেন এখন কত ছোট হয়ে গেছে। পরের স্লাইডে দেখেন, এই যে দেখেন এইখানে এখন পুরাটাই এখানে ছোট হয়ে গেছে। আমি জাস্ট কয়েকটা ফাংশন, মানে আমার এই পুরা যে এটা ছিল, এই জিনিসটা ছিল, এইটা একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। এই টোটাল জিনিসটা আমি একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি, এইটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি, শেষ। আর এই জিনিসটাকে একটা আমি ফাংশনের মধ্যে নিয়ে গেছি। ইফ এর মধ্যে যে কন্ডিশনটা ছিল এটা একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। এই যে অ্যারেটা গ্রো করা, এই টোটালটা একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। আর পরে এটা এই যে লাইনটা, এটা একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। তো নিয়ে গেলে আমার লাভটা কি হয়েছে দেখেন, আমার টোটাল কোডটা কিন্তু এখন খুব মানে ভালো রিডেবল হয়ে গেছে। ঠিক আছে, তো ফার্স্টে দেখেন, ফার্স্টে কি করতেছে, ফার্স্ট হচ্ছে চেক করতেছে যে আমার অ্যারেটা কি আসলে গ্রো করা উচিত কি উচিত না। যেটা হচ্ছে আমরা এখানে এইটা দিয়ে চেক করতেছিলাম যে ইফ নিউ সাইজ গ্রেটার দ্যান গেট ক্যাপাসিটি। ঠিক আছে, ইফ নিউ সাইজ গ্রেটার দ্যান গেট ক্যাপাসিটি। আমরা পরে এটা কি দিয়ে করতেছি, আমরা জাস্ট একটা ফাংশন দিচ্ছি, এবং এই ফাংশনের মধ্যে কি দেখেন, এই ফাংশনের মধ্যে সেম জিনিস লেখা, রিটার্ন m+1 গেট ক্যাপাসিটি। ঠিক আছে, সো ওই কন্ডিশনটাই আমরা এখানে একটা ওইখানে চেক করতেছি, বাট আমরা একটা ফাংশনের মাধ্যমে চেক করতেছি। আর অ্যারেটা গ্রো করার আমার যে মেইন ফাংশনটা ছিল, বা যেই যে মেইন কোডটা ছিল, যে মেইন লাইনস অফ কোড ছিল অ্যারেটা গ্রো করার, সেটাও আমি একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে লাভ কি হচ্ছে, তাহলে হচ্ছে আমার কমেন্ট করা লাগতেছে না, বাট আমি যদি জাস্ট এই ফাংশনটা কল করি, তাহলে কিন্তু এই ফাংশনটা অটো কল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর যে মানে এলিমেন্ট গুলো যে ছিল অ্যারেটা নতুন, মানে নতুন অ্যারেতে এলিমেন্ট গুলো নেওয়ার জন্য আমি আরেকটা আলাদা ফাংশন কল করছি, সেটা হচ্ছে আপনার স্টোর এলিমেন্ট। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমাদের কাজটা কি ছিল, কাজটা ছিল হচ্ছে আমাদেরকে কমেন্টটা দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? মেথড এক্সট্রাক্টের মাধ্যমে। ঠিক আছে, তো দেখেন আগের স্লাইডে, দেখেন আগের স্লাইডে হচ্ছে আমি এই যে লাইনস অফ যে কোডটা লিখছি, এটা কি কাজ করে সেটা বোঝানোর জন্য কি আমি একটা কমেন্ট করছিলাম, কি গ্রো দা অ্যারে। বাট আমি এটা কিভাবে এই কমেন্টটাকে দূর করব, কমেন্টটাকে দূর করব হচ্ছে এই যে কাজটা করতেছে, এই যে লাইনস অফ কোডটা, এটা একটা মেথডের মাধ্যমে নিয়ে যাব, এবং সেই মেথডটাকে এমন ভাবে নাম দিব যেন আমাকে এই কমেন্টটা আর না করা লাগে। ঠিক আছে, আমরা কিন্তু সেইটাই করছি। দেখেন আমরা হচ্ছে গ্রো নামে একটা মেথড ডিক্লেয়ার করছি, এই যে গ্রো, এবং ওই লাইনস অফ কোড আমাকে যেটা করতেছিল সেটাই কিন্তু এই ফাংশনটা করতেছে। তো আমি আমার কমেন্টটা এখান থেকে সরাই দিছি, এই গ্রো ফাংশনটাই জাস্ট আমার ওই অ্যারে গ্রো করার কাজটা করতেছিল, বা আগের কমেন্ট করা অবস্থায় যে কাজটা করতেছিল এটা হচ্ছে সেই কাজ, এই ফাংশনটা এখন সেই কাজটাই করতেছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা মেথড হইতে পারে যে অনেকে করে কি, অনেকে করে হচ্ছে এই
কোন একটা মেথডের নাম এরকম দিয়ে উপরে কমেন্ট করবে, যে ধরেন এভাবে কমেন্ট করে দিল যে দিস ফাংশন অ্যাকচুয়ালি গেট দ্য ইনভয়েস ক্রেডিট লিমিট, ঠিক আছে। তো আমার কি এটা করার দরকার আছে? আমার তো কমেন্ট করার দরকার নেই। আমার এত বাজে ভাবে আমার মেথডের নাম লিখে আমার এখানে হুদাই তো কমেন্ট করার দরকার নেই, তাই না? তো আমি কি করতে পারি, এই কমেন্ট না লিখে আমি আমার মেথডের নামটা এমন ভাবে লিখতে পারি যেন ওইটা দেখে বোঝা যায় যে আমার এই মেথডটা বা ফাংশনটা বেসিক্যালি কি কাজ করতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার রিনেমিং মেথড। এরপর একটা আসে, এটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড, অলরেডি আমরা একটা দেখছি, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল এক্সট্রাক্ট মেথডের। সো এখানে দেখেন, এখানে যে দুইটা লাইন লিখতেছে, একটা কি, একটা হচ্ছে কি নেম প্রিন্ট করতেছে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি অ্যামাউন্ট প্রিন্ট করতেছে। আর আমি এখানে কমেন্টে কি লিখে দিচ্ছি, কমেন্টে লিখে দিচ্ছি ডিটেইলস প্রিন্ট করতেছে, প্রিন্ট ডিটেইলস, ঠিক আছে। তো আমার তো এভাবে আসলে কমেন্ট করার দরকার নাই। আমি একটা ফাংশন লিখবো, যে ফাংশনের মধ্যে এই জিনিসটা পাঠাই দিব, ঠিক আছে। এই যে দেখেন একটা ফাংশন লিখবো, যে জিনিসটা এই টোটাল জিনিসটা আমি ফাংশনের মধ্যে পাঠাই দেবো, তারপরে জাস্ট ফাংশনটা কল করলে আমার এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন এখানে তাই করতেছি। প্রিন্ট ডিটেইলস নামে একটা ফাংশন নিছে, ঠিক আছে। প্রিন্ট ডিটেইলস নামে একটা ফাংশন নিছে, সেই ফাংশনের মধ্যে বেসিক্যালি এই যে আপনার নেম আর এই যে আপনার এই অ্যামাউন্টটা আসলে প্রিন্ট হচ্ছে। সো আমাকে আসলে কমেন্ট করার দরকার নেই, বুঝতে পারছেন? তো এইভাবে আসলে আমি কমেন্টটা কি দূর করতে পারবো। আর থার্ড যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস অ্যাসারশন। যদি বলতে পারেন যে অ্যাসারশনটা কি করে? অ্যাসার্ট নামে জাভাতে একটা মেথড আছে, কোন মেথডে অন্য ইয়েতেও হয়তো আছে, অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো আছে, বাট অ্যাসার্ট কি করে কেউ কি বলতে পারেন? কেউ কি বলতে পারেন যে অ্যাসার্ট মেথডটা কি করে? আচ্ছা, অ্যাসার্ট মেথডটা হচ্ছে বেসিক্যালি, দেখেন আমরা এখানে একটা, মানে এইখানে কি কাজ হচ্ছে এটা আপনাদেরকে একটু আগে দেখেন। তো অ্যাসার্ট মেথডটা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে একটা কন্ডিশন চেক করে, মানে অনেকটা কন্ডিশন চেক করার মতো। অ্যাসার্ট মেথডটা অনেকটা কি কন্ডিশন চেক করার মতো। আর এমনি আমরা, এমনি কি আপনারা কখনো ওই যে ইয়া পড়ছেন না, এরর হ্যান্ডলিং দিচ্ছেন না, ট্রাই ক্যাচ, দেখেন নাই এরর হ্যান্ডলিং জাভাতে? দেখছেন কিনা জানি না, জাভাতে এরর হ্যান্ডলিং এর একটা জিনিস আছে ট্রাই ক্যাচ। সো এটা অনেকটা ওই রকমই। সো এইখানে আমি আমার কমেন্ট দিয়ে, মানে ধরেন এখানে একটা কোড লিখছি, যে কোডটা আসলে চেক করতেছে যে হয় আমার এক্সপেন্স লিমিট থাকবে অথবা আমার প্রাইমারি অবজেক্ট থাকবে, এই দুইটার যে কোনো একটা থাকতে হবে। এবং এই জিনিসটাকে আমি কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছি যে হয় আমার এক্সপেন্স লিমিট থাকবে অথবা কি আমার একটা প্রাইমারি প্রজেক্ট থাকবে। তো আমি এই কমেন্টটা কিভাবে দূর করব? এই কমেন্টটা হচ্ছে, যদি আমি অ্যাসারশন ইউজ করি, অ্যাসার্ট নামে একটা মেথড আছে জাভাতে, ঠিক আছে। সেই অ্যাসার্টের মধ্যে আমি আসলে চেক করব, কি চেক করতেছি দেখেন, যে এক্সপেন্স লিমিট নট ইকুয়াল টু নাল এক্সপেন্স। সো এক্সপেন্স লিমিট, যেখানে বলছিলাম যে এই দুইটার কোনোটা একটা থাকতে হবে, তার মানে কি আমার এক্সপেন্স লিমিট নাল হইতে পারবে না, অথবা আমার প্রাইমারি প্রজেক্ট, এই যে দেখেন, অথবা আমার প্রাইমারি প্রজেক্ট নাল হইতে পারবে না। দুইটাই যদি নাল হয় সেক্ষেত্রে আমি একটা এরর দিবে, আমার একটা এক্সেপশন আসবে বা আমার একটা এরর শো হবে বা একটা এরর থ্রো করবে। সেটা কি? সেটা হচ্ছে কি অ্যাসারশন এরর, বুঝতে পারছেন? তো আমাদের আমাদের অ্যাসারশন সেটা আসলে দরকার নেই। আমাদের মেইন কাজ এখানে যেটা, সেটা হচ্ছে যে এই কমেন্টটা আমি কিভাবে অ্যাসারশনের মাধ্যমে দূর করব, ঠিক আছে। তো এইটা এই কমেন্টে আমার কি, মানে কমেন্ট বেসিক্যালি কি কাজ করছে? কমেন্ট আমাদেরকে বুঝাইতেছিল যে হয় আমাদেরকে এক্সপেন্স লিমিট থাকতে হবে অথবা কি প্রাইমারি অবজেক্ট, প্রাইমারি প্রজেক্ট থাকতে হবে। তো সেই জিনিসটা আমরা কিভাবে অ্যাসারশনের মধ্যে দেখাচ্ছি, যে অ্যাসার্ট অবজেক্ট মানে অ্যাসার্ট ফাংশনের মধ্যে আমরা লিখে দিচ্ছি যে অ্যাসার্ট লিমিট নট ইকুয়াল টু নাল এক্সপেন্স। তো অ্যাসার্ট হয় মানে এক্সপেন্স লিমিট নাল হতে পারবে না, অথবা কি প্রাইমারি লিমিট প্রজেক্ট নাল হতে পারবে না। যদি নাল হয় সেক্ষেত্রে আমাকে একটা অ্যাসারশন এরর দেখাবে। সেই এররটা কি? বোথ এক্সপেন্স লিমিট এন্ড প্রাইমারি প্রজেক্ট মাস্ট নট বি নাল। বুঝতে পারছেন? সো এই কমেন্টটা আমরা অ্যাসার্ট মেথডের মাধ্যমে বা অ্যাসারশনের মাধ্যমে এইভাবে কমেন্ট আমরা দূর করতে পারি। তো কমেন্টে আমরা লিখতেছিলাম যে আমার এক্সপেন্স লিমিট অথবা প্রাইমারি প্রজেক্ট
যে কোনো একটা থাকতে হবে, দুইটাই নাল হওয়া যাবে না। তো আমরা কিন্তু এই অ্যাসার্টের মাধ্যমে সেম কাজটা করতেছি, আমরা চেক করতেছি যে আমার এক্সপেন্স লিমিট কি নাল, এই যে এই কন্ডিশনের মধ্যে, ঠিক আছে, এক্সপেন্স লিমিট কি নাল, মানে এক্সপেন্স হয় এক্সপেন্স লিমিট নাল হতে পারবে না, অথবা প্রাইমারি লিমিট নাল হতে পারবে না। তার মানে কি দুইটা একসাথে কখনো নাল হতে পারবে না। যদি দুইটা একসাথে নাল হয় সেক্ষেত্রে আমাকে এই যে অ্যাসারশন এররে এই মেসেজটা শো করবে যে বোথ এক্সপ্রেস লিমিট এন্ড প্রাইমারি প্রজেক্ট মাস্ট নট বি নাল। তো এইভাবে হচ্ছে আসলে আমরা মানে কমেন্ট গুলাকে অ্যাসারশনের মাধ্যমে এইভাবে আমরা আসলে দূর করতে পারি। বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এরপরে আর একটা কোর্স মেল হতে পারে আপনার কোডের জন্য লং মেথড, ঠিক আছে। লং মেথড নাম শুনে বোঝা যাচ্ছে যে আপনার মেথডটা কখনো অনেক বড় করা যাবে, ঠিক আছে। আপনি একটা মানে ধরেন একটা ফাংশন লিখলেন, যে ধরেন ভয়েড সামথিং একটা লিখলেন, ভয়েড এ, তো আপনি যদি এর মধ্যে হাজার 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 লাইন লিখেন, সেটা আসলে একটা কোর্স মেল, সেটা একটা ভালো ডিজাইন না, ঠিক আছে। একটা ভালো প্রোগ্রামার কখনো এরকম করবেন, ঠিক আছে। তো লং মেথড হচ্ছে এরকম একটা কোর্স মেল। তো কি বলা হচ্ছে দেখেন, a method is long when it is too hard to quickly comprehend। তার মানে এই কোডের মানে এই ফাংশনের মধ্যে বা এই মেথডের মধ্যে আপনি যেটা লিখছেন সেটা আপনি দেখেই বলে ফেলতে পারতেছেন না, ঠিক আছে। অনেক বড় একটা মেথড লিখছেন, ওটা দেখে আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আসলে আপনার কি লং মেথড, ঠিক আছে। তো এইটার জন্য আপনার মানে আপনার আসলে কি করা উচিত, আপনার সবসময় শর্ট মেথড, আপনি অনেকগুলা মেথড ইউজ করতে পারেন, বাট মেথড গুলা অনেক শর্ট রাখার চেষ্টা করবেন এবং সুন্দর নাম দিয়ে রাখবেন মেথড, ঠিক আছে। কিন্তু ভয়েড এ এটা কিন্তু খুব ভালো একটা নাম না, খুবই বাজে একটা নাম। তো এই মেথডটা কি কাজ করতেছে সেই অনুযায়ী আপনাকে একটা নাম দেওয়া উচিত মেথড, ঠিক আছে। তো মেথড কখনো বড় রাখা যাবে না। যেমন এই দেখেন, এই ছবির এক্সাম্পলটা দেখেন, একটা বাসা বানাইছে, এই বাসাটাকে দেখতে পাচ্ছেন কি হাবি জাবি বাসা দেখতে পাচ্ছেন। এখানে একটা জি সোফা, স্যার, দেখা যাচ্ছে। এখানে একটা সোফা দিয়ে রাখছে, এখানে কি মানে বাসার দেখা যে কিরকম এটা বোঝাই কষ্ট হয়ে যাচ্ছে, স্টোর রুমের মতো, স্টোর রুমের মতো বানায় ফেলছে। তো আপনার মেথডটাও যেন একটা স্টোর রুম না হয়ে যায়, যে সবকিছু আপনি ওইখানে রাখা দিচ্ছেন, ঠিক আছে। বিশাল বড় একটা মেথড, বিশাল বড় মেথড করার দরকার নেই, ছোট ছোট মেথড বানাবেন এবং সুন্দর সুন্দর নাম দিবেন মেথডে, ঠিক আছে। তো এই লং মেথডটা অ্যাভয়েড করার জন্য বা এই লং মেথডটা আমি কিভাবে মানে কি রিমেডি গুলা কি কি আসলে কিভাবে এগুলো দূর করতে পারি। সেম দেখেন এক্সট্রাক্ট মেথড আছে, তারপর আছে দেখেন রিপ্লেস টেম্প উইথ কোয়েরি, introduce parameter object, preserve whole object, replace method with method object, decompose conditional, ঠিক আছে। তো এরকম অনেকগুলো রিমেডি আছে, চলেন একটু দেখি আমরা। তার আগে আমরা দেখি লং মেথডের কি এক্সাম্পল, কি যে আপনাদের বললাম বিশাল বড় একটা মেথড লিখে রাখছে। এত বড় মেথডের কি দরকার আছে? দরকার নাই। তো এটা কি করতেছে বলেন তো, যদি বলতে পারেন এই কোডটা কি করতেছে? যারা ইয়ে নিয়ে কাজ করেন তাদের তো পারার কথা, ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, এই কোডটা কি করতেছে কেউ বলতে পারেন? এটা হচ্ছে আপনার জাস্ট পার্স করতেছে, ঠিক আছে, পার্স করতেছে। বুঝতে পারছেন? বা আপনার একটা মেথডের মাধ্যমে এইচটিএমএল গুলো, এই যে দেখেন এইচটিএমএল এর ইয়া লিখছে দেখছেন, এইচটিএমএল ট্যাগ সব এই যে ইয়া দিয়ে শুরু হচ্ছে, নেম দিচ্ছে, ঠিক আছে। এইভাবে আর কি একটা এইচটিএমএল ইয়া আর কি, মানে একটা এইচটিএমএল ট্যাগ বা একটা এইচটিএমএল ফাইল হচ্ছে পার্স করতেছে বা রিড করতেছে বা লিখতেছে, ঠিক আছে। আবার ধরেন আপনি এই নেমের মধ্যে যদি আরো একটা ট্যাগ দিয়ে লিখেন, সেটা কি এটার জন্য চাইল্ড না? আচ্ছা না, আপনাদের ওয়েব প্রোগ্রামিং আমরা না যাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের লং মেথডের এক্সাম্পল, যে এত কিছু এত হাবিজাবি আপনার লেখার দরকার নেই কোনো একটা কিছু, ছোট ছোট মেথড লিখবেন, সুন্দর নাম দিবেন। সেম দেখেন
সেম এখানেও সে কত বড় বড় মেথড লিখছে, ঠিক আছে। যেখানে কত বড় বড় মেথড লিখছে, এত বড় মেথড তো লেখার আমার দরকার নেই। আপনি কি করবেন, এই যে দেখেন ওই পুরা কোডটাকে সে এতটুকুর মধ্যে শেষ করে দিছে, এতটুকুর মধ্যে শেষ করে দিছে। কিভাবে শেষ করছে, সে হচ্ছে ওপেন ট্যাগের জন্য মানে এই ফার্স্ট পার্টের জন্য একটা মেথড লিখছে, ইনটেকের জন্য একটা মেথড লিখছে, সেকেন্ড পার্টের জন্য তারপরের জন্য একটা মেথড লিখছে, তারপরের জন্য একটা মেথড লিখছে, ঠিক আছে। তো এই যে পুরা আগের যে কোডটা ছিল, এই যে সম্পূর্ণ যে কোডটা ছিল, এই যে পুরা যে কোডটা ছিল সেটাকে সে কি মানে আমরা কিভাবে কি করব, আমরা হচ্ছে এই যে ধরেন এই পার্টটাকে একটা মেথডের মধ্যে নিয়ে যাব, এইটা একটা মেথডের মধ্যে নিয়ে যাব, এইটা একটা মেথডের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। এখন আমাকে কি জাস্ট মেথড গুলো কল করলে হয়ে যাবে না? তাহলে তো কি আমার আমার মেথডটা কি আর লং থাকতেছে না, ঠিক না? এখন তো আর মেথডটা আমার লং থাকতেছে না, বুঝতে পারছেন? এই যে এখানেও তাই করছে, প্রত্যেকটা গুলাকে কি একটা একটা কি আলাদা মেথডের মধ্যে নিয়ে গেছে, মেথডের মধ্যে নিয়ে যাওয়ার পরে জাস্ট মেথড গুলো কল করছে, এরকম 5টা মেথড কল করছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা বলা হচ্ছে, সেটা কি মানে কিভাবে করব আমি লং মেথড কিভাবে দূর করব, বলতেছে যে রিপ্লেস টেম্প উইথ কোয়েরি, ঠিক আছে, রিপ্লেস টেম্প উইথ কোয়েরি। তো এখানে টেম্প মানে বোঝানো হচ্ছে আপনার আসলে টেম্পোরারি ভ্যারিয়েবল, বুঝছেন? টেম্পোরারি ভ্যারিয়েবল। তো এখানে টেম্পোরারি ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার বেস প্রাইস, ঠিক আছে, বেস প্রাইস। সো আপনার মেথডে যদি আপনি আপনার মেথড কিন্তু লং হইতে পারে আরেকটা কারণে, যদি আপনার এরকম অনেকগুলা টেম্পোরারি ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে, যদি এরকম অনেকগুলা টেম্পোরারি ভ্যারিয়েবল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেথডটা অনেক লং হয়ে যেতে পারে। সো আপনাকে বলা হচ্ছে এই এই টেম্পোরারি ভ্যারিয়েবল গুলা কি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো এই টেম্পোরারি ভ্যারিয়েবল গুলো অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আবার আপনি কি কিছু ইয়া করতে পারেন, কিছু মেথড ডিক্লেয়ার করতে পারেন। যেমন এখানে কি করছে দেখেন, এই যে ডাবল বেস প্রাইস ইকুয়ালস টু কোয়ান্টিটি ইনটু আইটেম প্রাইস, এই জিনিসটাকে একটা একটা মেথডের মধ্যে নিয়ে গেছে, বুঝতে পারছেন? এই জিনিসটাকে একটা মেথডের মধ্যে নিয়ে গেছে। এখন কি, এখন এই মেথডটা কল করলে কি আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি না? মেথডকে কল করলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছি। সো এই যে আমার টেম্পোরারি যে ভ্যারিয়েবলটা ছিল সেটা কিন্তু আমার মেথড থেকে কি রিমুভ হয়ে গেল, বুঝতে পারছেন? মেথডটা কিন্তু এখন আমার কি রিমুভ হয়ে গেল। তো এরকম যতগুলো টেম্পোরারি ভ্যারিয়েবল থাকবে আপনি একটা মেথড দিয়ে রিপ্লেস করবেন, তাইলে কি আপনার জন্য ইজি হয়ে যাবে জিনিসটা, বা আপনার কোডটা অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছি সেটা হচ্ছে ইন্ট্রোডিউস প্যারামিটার অবজেক্ট। তো ধরেন আপনার একটা মেথডে আপনি প্যারামিটার হিসেবে নিচ্ছেন এই যে এইগুলা স্টার্ট ডেট, ইন ডেট, ঠিক আছে, স্টার্ট ডেট, ইন ডেট, এইভাবে কি নেওয়ার দরকার আছে? এটা একটা রিডান্ডেন্ট না? দেখেন স্টার্ট ডেট দিচ্ছেন, ইন ডেট নিচ্ছেন, এটা তো কিন্তু একটা রিডান্ডেন্ট। তো আপনি কি করতে পারেন, আপনি একটা জাস্ট ডিরেক্ট একটা অবজেক্ট অবজেক্ট কল করতে পারেন, ঠিক আছে, একটা ক্লাস লিখতে পারেন এবং সেই ক্লাস থেকে কি আপনি একটা অবজেক্ট কল করতে পারেন এবং সেই অবজেক্টটা আপনাকে কি রিটার্ন করবে, স্টার্ট ডেট আর ইন ডেট, ঠিক আছে। আপনি ডেট রেঞ্জ নামে একটা অবজেক্ট অবজেক্ট নিলেন একটা ক্লাস থেকে, সেই জিনিসটা আপনি সেই জিনিসটা থেকে আপনি অটোমেটিক কি স্টার্ট ডেট আর ইন ডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এত কষ্ট করে আমাকে প্যারামিটারের মধ্যে প্যারামিটার হিসেবে স্টার্ট ডেট, ইন ডেট এভাবে দেওয়ার দরকার নেই। আপনি একটা অবজেক্ট নিলেন যেটা হচ্ছে ডেট রেঞ্জ, এবং এই অবজেক্ট থেকে আপনি ইজিলি কি স্টার্ট ডেট আর ইন ডেটটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখেন প্রিজার্ভ হোল অবজেক্ট। প্রিজার্ভ হোল অবজেক্ট বলতে যে দেখেন এখানে আমরা কি করতেছি, এই যে ধরেন একটা ভ্যারিয়েবল ইন্টিজার লো আর একটা ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার হাই, এখানে কি করতেছি আমরা, এই যে ডেজ টেম্প রেঞ্জ ডট গেট লো, এই ডেজ টেম্প রেঞ্জ হচ্ছে একটা ধরেন অবজেক্টের নাম, এবং সেই অবজেক্ট কি আরেকটা ফাংশন কল করতেছে। এই সিনট্যাক্সটা তো বুঝছেন,
সিনট্যাক্সটা বুঝেন না এমন কেউ আছে? মানে আমরা যখন ধরেন একটা ক্লাসের একটা কি অবজেক্ট যদি ডিক্লেয়ার করি, ঠিক আছে, সেই অবজেক্ট সেই মানে সেই অবজেক্টে একটা মেথড কিভাবে কল করি, এ ডট গেট এভাবে কল করি না? একটা মেথড এভাবে কল করি না? একটা একটা অবজেক্টের মাধ্যমে একটা মেথড কিভাবে কল করি, যে ডট এভাবে কল করি না? জি স্যার। হ্যাঁ, এইভাবে তো আমরা কল করি। তো এখানেও সেম ভাবে দেখেন, এই ডেজ টেম রেঞ্জ ডট গেট লো, এই ডেজ টেম রেঞ্জ এটা হচ্ছে আমার একটা অবজেক্টের নাম, এবং ডট গেট লো দিয়ে আমি একটা ফাংশনকে কল করতেছি। সিমিলারলি দেখেন, ডেজ টেম রেঞ্জ ডট গেট হাই আরেকটা ফাংশনকে কল করতেছি, এবং এই ফাংশন থেকে যে ভ্যালুগুলো রিটার্ন হচ্ছে সেগুলো আমরা এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। বাট আমার তো এত কষ্ট করার দরকার নেই। স্যার এখানে তো দুইটাই তো ফাংশন, ডেজ টেম্প রেঞ্জ ডট গেট হাই। না, এটা হচ্ছে সিনট্যাক্সে একটু প্রবলেম আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ব্র্যাকেটটা আসলে দেওয়া মানে এই যে ব্র্যাকেটটা, এটা ভুলে যান, এটা নাই, ঠিক আছে। আচ্ছা তো আমি হচ্ছে এই দুইটা দুইটা অবজেক্ট থেকে দুইটা ফাংশন কল করে এরকম দুইটা ভ্যারিয়েবল পাইছি, এবং সেই ভ্যারিয়েবল গুলো আমি অন্য একটা মেথডের মধ্যে পাস করতেছি, ঠিক আছে, যেমন ধরেন উইদিন রেঞ্জ, ঠিক আছে। তো আমার তো আসলে এত কষ্ট করার দরকার নেই, এভাবে আলাদা আলাদা অবজেক্ট থেকে ফাংশন কল করে আবার লো নিয়ে আবার হাই নিয়ে সেটা আবার এভাবে তো করার দরকার নেই। আমি ডিরেক্ট আমার অবজেক্টটাকেই পাঠিয়ে দেই নাকি, প্রবলেম নাই তো, ঠিক আছে। আমি আমার ডিরেক্ট অবজেক্টটাই পাঠিয়ে দিই, সেখান থেকে দরকার হলে আমি গেট লো আর হাই লো বের করে দিই, ঠিক আছে। তো এভাবে কি আপনার কোডের অ্যামাউন্টটা কমে গেল না? এখানে 3 লাইন করা লাগতেছে, এখানে জাস্ট এক লাইনে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে প্রিজার্ভ হোল অবজেক্ট। অবজেক্ট থেকে এভাবে আলাদা আলাদা করে ভ্যালু বের না করে নিয়ে আমার পুরো অবজেক্টটাকে আমি প্যারামিটার হিসেবে ইউজ করে দিলাম, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে প্রিজার্ভ দা হোল অবজেক্ট। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিপ্লেস মেথড উইথ মেথড অবজেক্ট, ঠিক আছে, রিপ্লেস মেথড উইথ মেথড অবজেক্ট। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে একটা ক্লাস আছে যেটা হচ্ছে ক্লাস অর্ডার, ঠিক আছে, অর্ডার নামে একটা ক্লাস। আর এখানে একটা মানে একটা ইয়া আছে আপনার, এটা কি বলেন তো, একটা মেথড আছে, এবং এই মেথডের মধ্যে কি আছে বলেন? এই মেথডের মধ্যে কিছু কি ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো আপনার কাজটা কি হবে? আপনার হচ্ছে এই যে মেথডটা না, এই মেথডটা হচ্ছে আপনি কিছু অবজেক্ট দিয়ে রিপ্লেস করে দিবেন, বুঝতে পারছেন? এই মেথডটা আপনি কিছু অবজেক্ট দিয়ে রিপ্লেস করে দিবেন, এবং কিভাবে রিপ্লেস করবেন? ধরেন এই যে আমার এখানে যে প্রাইসটা ছিল, আমি সেটা না করে এখন একটা কাজ করব, যে আমি নতুন একটা ক্লাস নিব, ঠিক আছে, নতুন একটা ক্লাস নিব। সেই ক্লাসের মধ্যে আমার কিছু ভ্যারিয়েবল থাকবে প্রাইমারি, এই যে এখানে যে ভ্যারিয়েবল, এখানে প্রাইস মানে এখানে এই মেথডটার মধ্যেই যে ভ্যারিয়েবল গুলো ছিল, এই মেথডটার মধ্যে যে ভ্যারিয়েবল গুলো ছিল, যে একটা দুইটা তিনটা, সেইটা আমি আমার ওই ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব, বুঝতে পারছেন? এবার সেই ক্লাস থেকে আমি কম্পিউটেশন করে আমার এই আগের ক্লাসে নিয়ে আসবো, ক্লিয়ার? সো আমি আবার জিনিসটা রিপিট করি, দেখেন এটা এখানে কি করা হচ্ছে, এইখানে হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে, এবং ওই অনেকগুলো ভ্যারিয়েবল ইউজ করে এই মেথডের মধ্যেই একটা লং কম্পিউটেশন করা হয়েছে, ঠিক আছে। তো ধরেন এই ভ্যারিয়েবল গুলো ইউজ করে এখানে অনেক রকমের ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এটা করব না, আমরা কি করব, এই এইটার পরিবর্তে আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব। তো যেমন দেখেন এখানে প্রাইস ক্যালকুলেটর নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এবং এই ক্লাসের মধ্যে আমরা ভ্যারিয়েবল রাখবো এইগুলা, এবং এই ভ্যারিয়েবল থেকে আমরা কম্পিউট করে অর্ডারে রিটার্ন করব। বাট আগে কি হচ্ছিল, আগে হচ্ছে অর্ডারের মধ্যেই আমরা মানে অর্ডার মেথডের মধ্যেই আমরা এতগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছিলাম, এবং সেই ভ্যারিয়েবল থেকে আমরা একটা কম্পিউটেশন করতেছিলাম বা কোনো কিছু কম্পিউট করতেছিলাম। বাট এখন কি করব, এখন হচ্ছে এই টোটাল জিনিসটা এই মেথডের মধ্যে আমরা রাখবো না, টোটাল জিনিসটা আমরা এই মেথডের মধ্যে না রেখে আমরা একটা ক্লাসের মধ্যে এই টোটাল জিনিসটা পাস করে দিব। সো ওই ক্লাসটা আমাকে পরে সবকিছু কম্পিউট করে আমাকে
একটা ভ্যালু রিটার্ন করবে। তাইলে কি হচ্ছে, তাহলে দেখেন আলটিমেটলি কি আপনার মেথডটা কি ছোট হয়ে যাচ্ছে না? মেথড তো ছোট হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে লং মেথড কিভাবে দূর করা যায়। বুঝতে পারছেন কি? জি স্যার। স্যার এখানে কি ওই গেটার সেটারের ব্যবস্থা কর? না, ডেটা সেটের ব্যাপার সবাই আসলে না, আমাদের টার্গেট ছিল মানে কি আমি ভেরিয়েবল গুলোকে যে ফাংশনে শেয়ার হ্যাঁ ক্লাসের হ্যাঁ মধ্যে নিয়ে রাখতেছি। অনেকটা এরকমই হয়ে গেছে যে গেট এটা সেট এটা, হ্যাঁ এটা অনেকটা এরকমই হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখানে মেইন টার্গেট ছিল হচ্ছে যে আমি আমার মেথডটাকে ছোট রাখবো। এখানে দেখেন এই যে প্রাইস মেথডটার মধ্যে একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবল গুলো ইউজ করে বিশাল বড় আমি একটা কম্পিটিশন করতেছিলাম। এই যে এখানে দেখেন লেখা দেওয়া আছে লং কম্পিটিশন ডট ডট ডট, তার মানে কি এখানে এই ভ্যারিয়েবল গুলো ইউজ করে অনেক বড় একটা কম্পিটিশন করতেছিলাম। বাট আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে মেথডকে লং রাখা যাবে না, ঠিক আছে। আমার এই মেথড যে এত বড় একটা মেথড, এই মেথডটাকে আমার ছোট করে ফেলতে হবে। কিভাবে করতে হবে? এই যে ভ্যারিয়েবল গুলা, এই ভ্যারিয়েবল গুলা মেথড থেকে একদম আমি একদম পার্মানেন্টলি সরাই দিব। সরাইতে কি করব? এই ভ্যারিয়েবল গুলো আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করব, যেটা হচ্ছে প্রাইস ক্যালকুলেটর। সেই প্রাইস ক্যালকুলেটরের মধ্যে আমরা এই মেথডের ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব, ঠিক আছে। এবং এই মেথডে যে লং কম্পিউটেশনটা হচ্ছিল, যে লং বড় লম্বা ক্যালকুলেশন হচ্ছিল, সেটা আমরা মেথড থেকে সরাই ফেলবো। সরাই আমরা ক্লাসের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। তো তাহলে যখন আমি একটা ক্লাসের অবজেক্ট কল করব, তখন কিন্তু ইজিলি আমাকে রিটার্ন করে দিতে পারবে এই 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 প্রাইসের মেথডের মধ্যে। বুঝতে পারছেন কারণ কি? কারণ আমার টার্গেট ছিল হচ্ছে আমার মেথডকে ছোট করব। আমি কিন্তু আমার মেথডকে ছোট করে ফেলছি। আমি নতুন একটা ক্লাস বানাইছি, ঠিক আছে, এবং সেই ক্লাসে সেম অ্যামাউন্টের ক্যালকুলেশন বা সেম অ্যামাউন্টের ভ্যারিয়েবল আছে, কিন্তু আমার মেথডটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা কি খেয়াল করছেন? আমার মেথডটা কিন্তু ছোট হয়ে গেছে। কারণ কি? দেখেন এই যে প্রাইস, আমার অর্ডার যে ক্লাস, এই অর্ডার ক্লাসের মধ্যে প্রাইস মেথড ছিল, এই প্রাইস মেথডের মধ্যে এত হাবিজাবি লেখা ছিল। কিন্তু এখন আমি কি করছি? নতুন একটা ক্লাস, যেটা হচ্ছে আপনার প্রাইস ক্যালকুলেটর। এবং এই প্রাইস মেথডের মধ্যে যেগুলা ছিল, এই যে এইটা 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 এই লং কম্পিটিশন, সবগুলা এখন আমি এই ক্লাসের মধ্যে নিয়ে গেছি। মেথড থেকে সরাই আমি একটা নতুন ক্লাসের মধ্যে নিয়ে গেছি। এই যে লং কম্পিটিশন, এটা একটা ক্লাসের মধ্যে নিয়ে গেছি। তো এখন কি? আমি যদি জাস্ট এই ক্লাসের একটা অবজেক্ট কল করি, যে দেখেন রিটার্ন নিউ প্রাইস ক্যালকুলেটর দিস কম্পিউট, মানে হচ্ছে এই যে প্রাইস ক্যালকুলেটর ক্লাসের জাস্ট একটা অবজেক্ট যদি কল করি এবং সেই অবজেক্টের কম্পিউটটা ডাকি, তাইলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক না? আমার মেথড কিন্তু বড় করা লাগতেছে না। বুঝতে পারছেন? তো মেথড থেকে আমি সব সরাই নতুন একটা ক্লাসের মধ্যে নিয়ে গেছি, যার ফলে কি আমার এই যে প্রাইস মেথডটা কিন্তু ছোট হয়ে গেছে। এই যে আমার প্রাইস মেথড যে এটা ছিল, এটা কিন্তু কি আলটিমেটলি ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো কিভাবে ছোট করলাম? আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেই ক্লাসের মধ্যে আমার এই যে বড় যে মেথডটা ছিল, সেই মেথডের যা যা ভ্যারিয়েবল কম্পিউটেশন ছিল, সেগুলো সব আমি আমার ক্লাসের মধ্যে নিয়ে চলে গেলাম। এরপর জাস্ট ক্লাসটা কল করলেই কিন্তু, ক্লাসে একটা অবজেক্ট কল করলেই কিন্তু আমার টোটাল কাজটা হয়ে যাচ্ছে, যেটা আগে আমরা এই পুরো মেথডের মধ্যে অনেক বড়ভাবে লিখে করতেছিলাম। এখন কিন্তু আমার আর সেটা কল লাগতেছে না, এখন জাস্ট ক্লাসে একটা অবজেক্ট কল করলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা অলরেডি আপনারা আগে দেখছেন। সেটা হচ্ছে দেখেন, আপনি যদি আপনার ইফ কন্ডিশনের মধ্যে এত কিছু লিখেন, এটা কি দরকার আছে বলেন? আপনার মেথডের মধ্যে যদি এত বড় কিছু লিখেন, এগুলো কিন্তু দরকার নাই। দরকার আছে কি? এটা কি করতেছে দেখেন, ডেট ডট বিফোর সামার স্টার্ট আর ডেট আফটার সামার ইন, মানে হচ্ছে এটা কি চেক করতেছে? এটা হচ্ছে চেক করতেছে যে এটা সামার কি না। বুঝতে পারছেন? এটা হচ্ছে সামার কিনা জাস্ট চেক করতেছে। বাট এটা কি আবার এত কন্ডিশন দিয়ে চেক করার কোনো দরকার আছে? দরকার নাই। আমি জাস্ট একটা মেথড লিখবো, যে মেথডে আমার চেক করবে যে এটা সামার কি সামার, সেটা করলেই তো আমার হয়ে যাচ্ছে, ঠিক না? আমার কি এত বড় কন্ডিশন লেখার দরকার আছে যে আপনার ডেটটা হচ্ছে সামারের আগে আর ডেটটা কি সামারের পরে? এই এত এত কষ্ট করে তো এত কন্ডিশন চেক করার দরকার নাই, ঠিক আছে। আপনি যদি জাস্ট একটা ফাংশন লিখলেন যে যেটা হচ্ছে নট সামার,
সেই সেটার মধ্যে আপনি যদি ডেটটা পাঠাই দেন তাহলে তো আপনাকে চেক করে পাঠিয়ে দিতে পারবে কি এটা সামার কি সামার না। এত বড় কন্ডিশন তো লেখার দরকার নেই। স্যার এটা তো এক্সামে দিছিলেন মনে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা আপনাকে আমি দিছিলাম। তো এটা এটা এইরকমই সলিউশন, ঠিক আছে, এটা এইরকমই সলিউশন। স্যার আমরা তো আরো একটু বড় করে লিখছি, আপনি আরো বড় করছেন, ফাংশন করে লিখছিলাম আর কি। সমস্যা নেই। এটা এক একজন এক একভাবে রিফ্যাক্টর করতে পারে, ওটা সমস্যা নেই। আপনি যদি মানে আপনার কনসেপ্ট বা আইডিয়া ঠিক থাকলে আপনি মার্ক দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, সো আজকের মতো আমরা এখানেই শেষ করে দিব। আমরা নেক্সট দিন হচ্ছে এই যে লং প্যারামিটার থেকে শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে।